আমি অবনী ভবানীপুর ছেড়ে আজ কলকাতার রাস্তায় রওনা দিয়েছি। না, সেখানে থাকার জন্য নয়, কাজের জন্য। মাঝের মধ্যে আসা যাওয়া লেগেই থাকবে ভবানীপুরে, কারণ সেখানে আমার মা আর বোন আছে। বাবা বেশ কিছু বছর হলো পরলোকগত হয়েছে, তাই সমস্ত দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। এই যেমন মায়ের ওষুধ, বোনের বিয়ের চিন্তা, আর সংসারের খরচ তো আছেই। তবে গ্রামে একেবারেই বেকার ছিলাম তা না, ছোট একটা দোকান চালাতাম, তাতে করে মাত্র কোনো রকম সংসারটাই চলতো। তাই সেটার দায়িত্ব মা আর বোনকে দিয়ে আমি দুদিন আগে এক সেলসম্যানের ইন্টারভিউ দিয়ে আজ বেরিয়ে পড়েছি। কাল জয়েনিং। সকালেই বেরিয়েছিলাম, কারণ কলকাতায় আমার চেনা জানা সেরকম কেউ নেই। তাই আজ রাত্রের আগেই একটা মাথা গোঁজার ঠাঁই খুঁজতেই হবে। ঘণ্টাখানেক ট্রেনে এসে এই বাসে উঠেছি। বিকেলের মধ্যে পৌঁছেও গেলাম। বাস থেকে নেমে মিনিট সাথে খাটার পর চোখে পড়ল এক বহু পুরনো দেওয়ালের গায়ে লাগানো এক কাগজের উপর বাড়ি ভাড়া দেওয়া হয়। তবে বাড়িটি খুব একটি জুৎসই নয়। জায়গায় জায়গায় রং চুন খসে ইট বেরিয়ে আছে, আর সেই ফাটল দিয়ে কিছু বট অশ্বত্থের গাছ বেরিয়ে হাওয়ায় যেন মাথা দোলাচ্ছে। বাড়িটির এমন অবস্থা দেখে ভাড়া নেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। তবে এই অচেনা শহরে রাত্রের আগে যদি অন্য বাড়ি খুঁজে না পাওয়া যায় তার ভয় ছিল। এদিকে একটু পরেই সন্ধ্যা নামবে, তাই দেরি না করে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলল এক মধ্যবয়স্ক লোক। মুখে চাপ দাড়ি, মাথায় কাঁচা পাকা চুল, পরনে ধুতি আর পাঞ্জাবি। মনে হচ্ছে ইনিই বাড়ির মালিক। কাকে চাই? নমস্কার, আমি অবনী, ভবানীপুর থেকে আসছি। এই পাশেই একটা অফিসে চাকরি পেয়েছি, তাই একটা বাড়ি ভাড়ার খোঁজ করছিলাম। ও আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন। ভেতরে এসে দেখলাম বাড়ির বাইরেটা যতটা খারাপ, ভেতরটা ততটা নয়। মোটামুটি অনেকটাই বাগানো গোছানো। বাড়ির মালিকের সাথে কিছুক্ষণ কথা বলার পর জানলাম তিনি মানে রাধানাথ চ্যাটার্জি তার একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে নিচের রুমেই থাকেন, আর ভাড়া দেওয়া হয় উপরের রুমগুলিতে। ভাড়া সংক্রান্ত কথাবার্তা বলে অগ্রিম 1 মাসের ভাড়া মিটিয়ে চাবি দিয়ে আমার রুম দেখিয়ে দিল রাধানাথের ছেলে ঋদ্ধিমান। যাবার আগে এও বলে গেল, দাদা, যদি কিছু দরকার হয় ডাকবেন, আমরা নিচেই আছি। রুমে এসে প্রথমেই বিছানায় গা ভাসালাম। এতটা রাস্তা আসার জন্য বেশ ক্লান্তি বোধ হচ্ছিল। যখন চোখ খুললাম ঘুরতে দেখি রাত 9টা। এই রে, অনেক দেরি হয়ে গেল। এবার রান্না করতে তো বেশ দেরি হয়ে যাবে। উঠতেই যাব তখনই ঘরে ঢুকলো রাধানাথের স্ত্রী, হাতে খাবারের থালা নিয়ে। অনেক রাত হয়েছে বাবা, খাবার নিয়ে এলাম, উঠে খেয়ে নিও। এসবের কি দরকার ছিল মাসিমা? প্রথম দিন এসেছো, তাও আবার একা, এসব করতে তো অসুবিধা হবে, তাই নিয়ে এলাম। খাবার খেয়ে বেলকনিতে একটু হাঁটাহাঁটি করছিলাম। এতক্ষণ ঘুমানোর পর আর কিছুতেই ঘুম আসছিল না। উপরের ভাড়াটিয়া বলতে আমি একাই। বাকি দরজাগুলোতে দেখলাম বাইরে থেকে তালা ঝুলছে। ঘোরাঘুরি করতে করতে এবার লক্ষ্য হলো বাড়ির পেছনের দিকটা। সেদিকে বেশ কিছুটা ছোট বড় গাছের বাগান। অন্ধকারে খুব একটা দেখা না গেলেও বুঝতে পারলাম বাগানটা বেশ অপরিষ্কার। ঝোপ জঙ্গলে ঘিরে রেখেছে চারিদিক। হয়তো এ বাড়ির কেউই ওদিকে যায় না। একটু পরে খেয়াল করলাম একটা ক্ষীণ নুপুরের শব্দ কানে আসছে। আমি হাঁটা থামিয়ে একটু ভালো করে শুনে বুঝলাম শব্দটা যেন ওই বাগানের দিকেই হচ্ছে। কিন্তু এত রাত্রে বাগানে কে কি করছে? এই বাড়িতে কোনো মেয়ে আছে বলে তো শুনলাম না। শব্দটা যেন থামলো। কৌতূহলবশত আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু না, আর কোনো কিছু শোনা গেল না। এ ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু বেশ কিছুদিন পর খটকা লাগলো। একদিন
আমার অফিসের বন্ধু রবির সাথে কথায় কথায় সে বলে উঠল, তুই ওই বাড়িতে থাকিস কেন? আর কোথাও বাড়ি পেলি না? কেন রে? বাড়িটার দুর্নাম আছে, কোনো লোক ভাড়া নিয়ে বেশি দিন থাকতে পারেনি। আচ্ছা তুই বল, যেদিন ভাড়া নিয়েছিলি তার আগে কেউ ভাড়াটিয়ে ছিল না এখন কাউকে ভাড়া নিতে দেখেছিস? হয়তো বাড়ির বাইরের ওই অবস্থা দেখে আর কেউ আসেনি। আর আমার 1 মাসও হয়নি। কয়েক মাস কাজ করার পর হাতে কিছু টাকা পয়সা পেলে তখন না হয় একটা ভালো বাড়ি দেখা যাবে। তাছাড়া ওই বাড়ির মানুষগুলো খুব ভালো। এই তো সেদিন রাধানাথ চ্যাটার্জির সাথে গল্প করতে করতে জানলাম তার ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছে। আমি তো আমার বোনের কথাই বললাম। সে ভুল একেবারেই করিস না। যদিও এই কথাটা সবাই জানে না, রবি তবে বিয়ের জন্যই তো ওই বাড়িটা। রবি, কালকের ফাইলগুলো একটু নিয়ে এসো তো। হ্যাঁ স্যার, আসছি। অফিস থেকে বেরোনোর পর রবির কথাগুলো মাথার মধ্যে নাড়া দিচ্ছিল। এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না। এই বুঝি বৃষ্টি নামবে, তাই জলদি পা চালিয়ে নিজের রুমে এলাম। রাত্রের খাবার খেয়ে বিছানা নিতেই মুষলধারে বৃষ্টি নামলো। দূরে একটা বাজ পড়ার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। এখন সারা ঘরময় অন্ধকার। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দে ঘুমে 2 চোখ বুঝে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুম ভাঙল এক নারী কণ্ঠের আর্তনাদে। সে এক ভয়ানক আর্তনাদ, যেন শরীরের রক্ত হিম হয়ে যায়। বুঝলাম ওই বাগানের দিকে কেউ বিপদে পড়েছে। তড়িঘড়ি টর্চ আর ছাতা নিয়ে বাগানের দিকে যাই। এসে দেখলাম না, এখানে তো কেউ নেই। চারিদিক টর্চের আলো ফেলে দেখলাম বড় বড় গাছের নিচে ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কারো উত্তর পাওয়া গেল না। শুধু ঝিঝি পোকার ডাক আর বড় বড় গাছগুলির উপর পাতার খসখস শব্দ। হয়তো আমার চিৎকারে পাখিদের ঘুমের ব্যাঘাত ঘটেছে। সেদিন নুপুরের শব্দ, আজ এই চিৎকার। আমার ভয়টা যেন একটু মনের মধ্যে উকি দিল। নিজের রুমে আসতেই যাব, কিন্তু এ কি? আমার পা যেন কিসের সাথে আটকে গেছে। এক চুলও নড়াতে পারছি না। নিচের দিকে দেখতেই ভয়ে আমি চেঁচিয়ে উঠলাম। মাটির নিচ থেকে উঠে এসেছে আগুনে ঝলসানো এক মহিলার হাত। সেই অমানসিক শক্তির হাত আমার পা আষ্টে পিষ্টে ধরে রেখেছে। তার সাথে আবার সেই নুপুরের শব্দটা, যেন কেউ আমার সামনে এসে দাঁড়ালো। মুখ তুলতেই দেখি ঘুমটা ঢাকা এক নারী মূর্তি। কে কে তুমি? সুভাষিনী। আমাকে এভাবে আটকে রেখেছো কেন? কি কি চাই তোমার? যদি বলি তোর প্রাণ। না। হ্যাঁ হ্যাঁ, তোর প্রাণ চাই আমার। দেখলাম নারী মূর্তির ঘুমটা খুলে বেরিয়ে এসেছে এক আধ পোড়া বিভৎস মুখ। তার হাত দিয়ে আমার গলা টিপে ধরলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কেন মারছো? আমি তো তোমার কিছু করিনি। অবশ্যই করেছিস। রাধানাথের ছেলে ঋদ্ধিমানের সাথে তোর বোনের বিয়ের কথা বলে তুই খুব বড় ভুল করেছিস। আমি ঋদ্ধিমানের বিয়ে কোনো মতেই হতে দেব না। কিন্তু কেন? কেন? জিজ্ঞাসা কর ওই ঋদ্ধিমানকে, জিজ্ঞাসা কর রাধানাথকে। আমার আর ঋদ্ধিমানের বিয়ে 1 মাসও হয়নি। বিয়ের আগে পণ চেয়েছিল ওই বাপ আর বেটা। আমার বাবা বিয়ের সময় পুরো পণ দিতে পারেনি। কিছুদিন সময় চেয়েছিল, বলেছিল সব মিটিয়ে দেবে। কিন্তু ততদিন আমায় কত কথা শুনিয়েছে, কত অত্যাচার করেছে। একদিন তো আমায় আগুনে পুড়িয়ে বাগানের এইখানে পুঁতেছিল। আর এখন ছেলের বিয়ে দিয়ে সুখে ঘর সংসার করবে, তা আমি কোনোদিন হতে দেব না। আমাকে ছেড়ে দাও। আমি আর বোনের বিয়ে তো এখানে দেবই না, আর তাদের শাস্তি দেবার ব্যবস্থাও করব। আমার কথা শুনে সুভাষিনী একটু শান্ত হলো আর আমায় মুক্ত করে বাতাসে মিলিয়ে গেল। পরদিন পুলিশের কাছে সব ঘটনা বললাম, আর প্রমাণের জন্য বাগানের মাটি খুঁড়ে
সুবাসিনীর দেহের কঙ্কাল বের করা হলো। এই ঘটনার জন্যই একটা খুব বড় ভুলের হাত থেকে বাঁচালো আমাকে, সাথে আমার বোনকেও।